নাইকো কারণ নাইকো বিচার, মাঝরাতে কি ভোরবেলা, হঠাৎ শুনি অর্থবিহীন আকাশ ফাটানো জোর গলা। সুকুমার রায়ের ছড়ার ওই কাঁদুনে বাচ্চাটার মতোই অনেক সময় গলার জোরের ওপরই ভরসা রাখতে হয় রাজনীতিতে। গতকালের বিক্ষোভের সুর ধরে রেখে আজও আন্দোলনের পথে বিজেপি। বউবাজার থানায় অবস্থান বিক্ষোভ, এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, পথ অবরোধ। এমনকি গতকাল জামিনও নেননি গ্রেফতার হওয়া নেতারা। আজ জামিনে মুক্ত হয়ে তারা অবশ্য গোটা অশান্তির দায় চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং পুলিশের ওপর। এরই মধ্যে আজ দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে দেখা গেল সীতারাম ইয়েচুরিকেও। মোদী সরকারের ৩ বছর পূর্তির দিনেই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট তৈরির চেষ্টা করল 17টি দল। তবে তাৎপর্যপূর্ণভাবে আজ অনুপস্থিত নীতিশ কুমার আগামীকালই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁর বাসভবনে। শুরুতেই ধাক্কা, সেই খবরেও আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো গতকালের মতো আজকেও পথে নেবে বিরোধিতায় বিজেপি। তবে কালকের মেজাজ আর আজকের মেজাজে ছিল বিস্তর ফারাক। দেখে নিন। বিক্ষোভ আন্দোলনে রাস্তায় নেমে আর পিছিয়ে আসতে চাইছে না বিজেপি, বরং আন্দোলনের ঝাঁজ জিইয়ে রাখতে লালবাজার অভিযানের 24 ঘন্টা পর ফের পথে তারা। তবে ফের পথে নামলেও 24 ঘন্টার অন্তরে বিজেপির বিক্ষোভের ধরনে কিন্তু ফারাক চোখে পড়ল। বৃহস্পতিবারের বিক্ষোভে যে চড়া মেজাজ ধরা পড়েছিল, শুক্রবার তা উধাও। এদিন অনেক সংযত বিজেপির নেতা কর্মীরা। বৃহস্পতিবারের লালবাজার অভিযানে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে। এই অভিযোগে শুক্রবার বউবাজার থানা অভিযানের কর্মসূচি নেয় বিজেপি। এই থানায় কয়েকজন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেল 4টে নাগাদ রাজ্য সদর দপ্তর থেকে মিছিল করে বউবাজার থানার দিকে রওনা দেন বিজেপি কর্মীরা। লালবাজার অভিযানের কথা মাথায় রেখে বউবাজার থানাকে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বউবাজার থানার দিকে ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়। সেই পর্যন্ত পৌঁছে রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। আজকে বিকেলবেলা 4টের সময় মিছিল শুরু হয় বিজেপি সদর কার্যালয় থেকে, এবং সেখান থেকে মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসেন বউবাজার থানার সামনে, এবং এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিক্ষোভ ধর্ণা চলছে। কিছুক্ষণ পর বিজেপির একটি প্রতিনিধি দল বউবাজার থানার ওসির কাছে স্মারকলিপি জমা দেন। একই ইস্যুতে এদিন কলকাতার পাশাপাশি জেলাতেও সক্রিয় ছিল বিজেপি। বিকেলে বেশ কিছুক্ষণ হাওড়া ব্রিজ অবরোধ করেন বিজেপি কর্মীরা। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে মিছিল করে বিজেপি। বীরভূমে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন গেরুয়া শিবিরের কর্মীরা। অতিরিক্ত জেলা শাসকের কাছে পেশ করা হয় স্মারকলিপি। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনায় যাতে ভাঁটা না পড়ে, সেজন্য লালবাজার অভিযানে গ্রেফতার হওয়ার পর দিলীপ ঘোষ, রাহুল সিংহ, লকেট চট্টোপাধ্যায়রা বৃহস্পতিবার রাতে জামিন না নেওয়ার সিদ্ধান্ত নেন। লালবাজার সেন্ট্রাল লকআপে কর্মীদের সঙ্গেই রাত কাটান তারা। কৈলাস বিজয়বর্গীয় তো লকআপ থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বক্তৃতাও দেন। লালবাজার সূত্রে দাবি, রাতে বিজেপি নেতাদের জন্য বাইরে থেকে প্যাকেটে খাবার দাবার আসে। সকালে বিজেপি নেতাদের লকআপে গান গাইতেও শোনা যায়। বেলায় তাদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, যদিও শেষমেশ দেখা হয়নি। তো প্রিজনার্স অফ ওয়ারই এক কথা, পিওডব্লিউ বলবো, তাদেরকে কিভাবে ট্রিট করা হবে এটা নিয়ে স্পেকুলেট করে কোনো লাভ নেই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে যিনি লড়াই করে উঠেছেন তিনি আজকে ওই একই পথ নিচ্ছেন। দুপুর 1:45 নাগাদ বিজেপি নেতাদের পুলিশ ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানেও চলে এক প্রস্ত স্লোগান। এরপর দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের জামিন হয়ে যায়। The accused persons have been granted bail because we successfully showed that no offence has been made out against the accused persons with regard to non-bailable offences, and hence the learned magistrate granted us bail. জামিন পেয়ে তৃণমূল ও পুলিশকে এক হাত নেন দিলীপ ঘোষ। যেভাবে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমার যতটুকু জানা আছে, বিধানসভা অধিবেশন চলছে, আমি একজন বিধায়ক, আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে না বিনা স্পিকারের অনুমতিতে। কোনো আইন না মেনে এটা ওনারা করেছেন। যে গ্রাউন্ডে আমাদের বেল না দেওয়ার জন্য লড়া হচ্ছিল, যে আমরা নাকি রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছি, বোম মেরেছি, একটাও সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা কেস দেওয়া হয়েছে। বিজেপিকে পাল্টা খোঁচা দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির যা কিছু আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কিংবা বাংলার উন্নয়নের জন্য ওরা মিছিল করে না, মিছিল করে শুধু দল আর গদির জন্য। সব মিলিয়ে তরজা তুঙ্গে।
এবিপি আনন্দ। স্বরূপপ্রসাদ ঘোষকে দিয়ে শুরু করব। স্বরূপবাবু, কালকে লালবাজার, আজকে বউবাজার, দুটোই বিজেপির কর্মসূচি, কিন্তু সম্পূর্ণ ভিন্ন চরিত্র। আমি যদি আপনাদের প্রদেশ সভাপতির কথা ধার করি, কালকেরটা ছিল নন ভেজ, আজকেরটা ভেজ। আমি বলছি একটা সংযত, ভুলে যান বিজেপি, বাম, কংগ্রেস সব ভুলে যান, তৃণমূল, একটা সংযত দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিরোধী দল হিসেবে কি মর্যাদা ক্ষুণ্ণ হয়? মানে আমি বলছি বোমা ফাটা, পুলিশের গাড়িতে আগুন, স্বাস্থ্য দপ্তরের ওষুধ ভর্তি গাড়ি ভাঙচুর, এইগুলো বিরোধী দল হিসেবে খুব প্রয়োজন। সুমন, আমি একটা কথা দিয়ে শুরু করি। আমি তো নিজে চিরকালই ভেজ, তাই জন্য একটা জায়গা থেকে শুরু করছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে না একটা তাত্ত্বিক জায়গা ছিল। হীরের মুখোপাধ্যায়ের ঘরানা, হরিপদ ভারতীর ঘরানা, বিষ্ণুকান্ত শাস্ত্রীর ঘরানা, প্রতাপচন্দ্র চন্দ্রের ঘরানা। এই ভদ্রলোকের ঘরানাটা কিন্তু 70 দশকের পর থেকে আস্তে আস্তে চলতে চলতে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আমাদের সকলের ভাবা উচিত এই ভদ্রলোকের ঘরানাটাকে, যেটা WC ব্যানার্জি থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত ছিল, সেই ঘরানাটাকে ফিরিয়ে আনা। সেইটা যদি ফিরিয়ে আসে, রাজনীতিতে কিন্তু ভদ্রলোক আসবে। সেটা যদি ফিরে না আসে, রাজনীতি থেকে ভদ্রলোকই কিন্তু আস্তে আস্তে চলে যায়। এই জায়গায় দাঁড়িয়ে সুমন, আমরা যদি 70 দশকের পর থেকে রাজনৈতিক আন্দোলনগুলো একটা আলোচনা করি, যে কোনো দলের আলোচনা করি, তাহলে কিন্তু ছবিটা একই থেকে যায়। সেখান থেকে দেখতে গেলে আজকে আমাদের সভাপতি যেটা বলেছেন বা কেন্দ্রীয় নেতারা যা বলেছেন, যে তারা এটা করেনি, এটা অনুমোদনও করেন না, তাদের এটাতে জড়ানো হয়েছে। মিছিলে বোমা ফাটলে ঠিক যেমন কালকে আপনাদের 60 জন বললেন আহত, 60 জন একটা মিছিলে একটা কর্মসূচিতে আহত হলে পুলিশকে তার দায় নিতে হয়, ঠিক তেমন মিছিলে যদি বোমা ফাটে তার দায় তো পুলিশ বা তৃণমূলের উপর চাপানো যাবে না, এটা বিজেপিকেই নিতে হবে। দেখবেন পুলিশের গাড়িতে আগুন, দেখবেন যে যুক্তিটা হচ্ছে যে বোমাটা যেখানে আমাদের লোকেরা বলছে তার মাঝখানে ফেটেছে, যদি লোক আমাদের লোকে ফাটা হয় তাহলে তো মাঝখানে ফাটাবে না, পুলিশের গাড়িতে মাঝখানে ফাটিয়েছে। পুলিশ সরকারি গাড়ি ভাঙচুর, দেখুন সরকারি সম্পত্তি ভাঙচুর বিজেপি কোনোদিন সমর্থন করে না, এবং তারা বলছে তারা পরেও পোশাক গেরুয়া পড়লেই সে বিজেপির, এটা কিন্তু কি বলছেন? কালকে মিছিলে একটা বড় অংশ বিজেপি নয়, এরকমও ছিল না। না, বিজেপির নয় বলছি না, আমাদের নেতারাও আজকে বলেছে কোন অংশ যারা উৎপাত করার জন্য বিজেপি সেজে মিছিলে ঢুকে মিছিলের দায়টা অন্তত নেবেন। এই জায়গায় করবেন, মিছিলের দায়টা নেবেন না। আরেকটা আমি দ্রুত একবার, আপনি নেতাদের কথা বলছেন, কৈলাস বিজয়বর্গীয় আজ সাংবাদিক সম্মেলন করে একাধিক ছবি দেখান, ঠিক কি বলেছেন তিনি, কি দেখিয়েছেন দেখুন। पीछे पुलिस खड़ी हुई है, आगे भी पुलिस खड़ी हुई, शायद बनियान और लुंगी पहने हुए, पुलिस के सामने पथराव हुआ। और पुलिस की कौन सी ड्रेस है, लुंगी और बनियान वाले किसके ये राजीव जी की पुलिस है क्या? यदि पुलिस नहीं है तो क्या पुलिस कमिश्नर इनके खिलाफ कोई कार्रवाई करेंगे? क्या प्रजातंत्र में किसी राजनीतिक दल के कार्यालय में जाकर इस प्रकार तोड़फोड़ करना उचित है क्या? ये कौन सी पुलिस है? जुलूस पर बम फेंका गया है। जो आरोप लगा है कि बीजेपी के लोगों ने बम फोड़ा, फिर बीजेपी के कार्यकर्ता अपने जुलूस पर बम फेंकेंगे क्या? ये तो पुलिस अधिकारी के हाथ में ही हुआ है। जो बिल्डिंग से पथराव हो रहा था, ये बिल्डिंग से पथराव देखिएगा, ये देखिए, ये यहाँ से पथराव हो रहा है। ममता जी मुख्यमंत्री हैं, पर कलकत्ता के मुख्यमंत्री मुझे लगता है कि राजीव कुमार है, और हम उनके खिलाफ शिकायत भी करेंगे, कोर्ट में भी जाएंगे। দেবনারায়ণ সরকার একদম পরিষ্কার বলছেন যে পুলিশ এক হচ্ছে, যে এই ভায়োলেন্সে মদত দিয়েছে পুলিশ, এবং পুলিশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যেন যৌথ বাহিনী। কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ দেখাচ্ছিল। সাদে দুঃখ করে বলেছিলেন বিখ্যাত দার্শনিক ভল্টেয়ার, নাথিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইনটলারেন্স আর্মড উইথ পাওয়ার। ইনটলারেন্স যদি শক্তি পায়, তার থেকে আর বড় ভায়োলেন্স আর কিছু হয় না। এইটি সব থেকে, এটা দেখুন না কীভাবে টেনে নিয়ে যাচ্ছে সাম্প্রদায়িকভাবে, মানে বোমা বর্ষণ করলো, আজও কি কথাবার্তা বললো। আজকের দেশের ক্ষেত্রে সত্যি একটা মারাত্মক বিপদ। সাম্প্রদায়িক দল যদি এই অবস্থায় একটা সাম্প্রদায়িককরণ করার চেষ্টা করে, এর থেকে ভয়াবহ
ডেঞ্জারাস অবস্থা আর কোথাও হয় না। এই কারণে তথাকালীন ফরাসি বিপ্লব থেকে এই কথাটা নাথিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান ভায়োলেন্স আর্মড উইথ পাওয়ার, এটা একটা জিনিস নয়। এই ভায়োলেন্সটা যদি আর্মড উইথ মানে ইনটলারেন্স আর্মড উইথ পাওয়ার হয়, এর থেকে বড় সারা ভারতের ক্ষেত্রে একটা বড় বিপদ। পশ্চিমবঙ্গে কিছুদিন কয়েকদিন করবেন বলছেন এইসব ফুটেজ নিয়ে? না, হামলাই তো মামলা, তার মানেটা কি? সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করছে, এটাও সত্য। আপনি কি বলছেন? এই জিনিসটা তো মোটেই ভালো নয়। আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, একটা সরকার শাসন করেছে 34 বছর, আরও ছিল। এই ধরনের সাম্প্রদায়িকরণ কিভাবে নিয়ে যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গকে না, সারা ভারতকে। কেন আজকে 17টি দল একত্র হচ্ছে? আজকে যদি বলেন কেন সিপিএম কেন সংগঠনে আসছে 17টা, আমার তো প্রশ্ন হচ্ছে আজকে সব থেকে বড় প্রবোধ সাম্প্রদায়িকতা। এই অবস্থা থেকে রক্ষা করতে পারলে আমাদের মুক্তি নেই। এইটা হচ্ছে সব থেকে চরম। ওই বাক্যটা কমপ্লিট করুন। মানে আপনি স্বাগত জানাচ্ছেন যে না না নিশ্চয়ই যদি আসে আমি বলবো যদি সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে সিপিএম যারাই আসুক অবশ্যই স্বাগত। সুতরাং সিপিএম আর তৃণমূল একসঙ্গে বিজেপিকে যেই আসুক আমি স্বাগত জানাই। হ্যাঁ ভালো। সুমনদা, গৌতম দেব বলছে তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করতে পারি, দেবদা টিভিতে বলছে সিপিএম এর সঙ্গে যেতে পারি। সাধু সাধু, তারা যান একে অপরকে আলিঙ্গন করুন। আরেকটা একটু শেষ করে দিই ভাই, এটাও আবার ইনটলারেন্স, আবার টিআরপি বাড়বে বলে চিৎকার করছেন তাই নয়। আচ্ছা এইবার বলছি, এবার শেষ চিৎকার এনকারেজ করব না, আমি দ্রুত একবার দেখব সোনিয়া গান্ধীর সঙ্গে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে নবান্ন অভিযান করেছে সিপিএম। পাল্টা সিপিএমকে অস্তিত্বহীন বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। রাজ্য রাজনীতির এই দুই যুযুধান পক্ষকেই শুক্রবার দেখা গেল এক মঞ্চে। সোনিয়া গান্ধীর আহ্বানে একসঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি। রাহুলের পাশে মমতা, সোনিয়ার কাছাকাছি ইয়েচুরি। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছে কংগ্রেস। এ নিয়ে শুক্রবার বিরোধী দলগুলির বৈঠক ডাকেন সোনিয়া গান্ধী। সেখানেই এক মঞ্চে মমতা, সীতারাম। বছর দুয়েক আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকেই এক মঞ্চে দেখা গিয়েছিল সিপিএম তৃণমূলকে। মোদী সরকারের জমি বিলের প্রতিবাদে সেবার একসঙ্গে পথে নেমেছিল দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। একযোগে মিছিলে হেঁটেছিলেন তৃণমূল ও সিপিএম সাংসদরা। এর কয়েক মাস আগে জওহরলাল নেহরুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেসের অনুষ্ঠানেও এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরিদের। আর এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া গান্ধীর আহ্বানে এক মঞ্চে মমতা, ইয়েচুরি। লক্ষ্য মোদী সরকারের বিরোধিতা। তাহলে কি আগামী দিনে ভোটের ময়দানে মোদীকে আটকাতেও একজোট হতে পারে তৃণমূল সিপিএম? কয়েকদিন আগেই জল্পনা উস্কে দিয়েছিলেন গৌতম দেব। সাম্প্রদায়িকতা বিরোধিতা কংগ্রেসকে যদি দিতে পারি, আগে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া একটু পুরো। সুতরাং মমতা যদি সেরকম মনে করে, মমতা যদি বলে সবার সামনে আমি সবাইকে চাই, লেফটকেও চাই, ও চাই, ভেবে দেখা যায় কথা বলবে, আমাদের বিরোধীদের সাথে কথা বলবে, সুজির সাথে কথা বলবে, আমরা দরকার দেখবো, তখন দেখবো একটা সিটও যেন এখান থেকে লোকসভায় না যায় বিজেপি। এ নিয়ে তারপর আর কোনো কথা না এগোলেও রাজনীতিতে তো কোনো কিছুই অসম্ভব নয়। তাই মোদী বিরোধিতাই শেষ পর্যন্ত মমতা, ইয়েচুরিদের হাত মেলায় কিনা তার উত্তর সময় দেবে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। তন্ময় ভট্টাচার্য, আমার অমিয় চক্রবর্তী মনে পড়ছে, মেলাবেন তিনি মেলাবেন। বিজেপিকে কিভাবে ঠেকানো যায় কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম 17টা দলের সঙ্গে একই মঞ্চে। এবং কারা, মানে সুপ্রিম অথরিটি, কংগ্রেসের সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি। তন্ময় ভট্টাচার্য। না, প্রথম কথা হচ্ছে যেটা তো কোনো নতুন ঘটনা না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐতিহ্যপূর্ণ বিশ্বাসযোগ্য লড়াই যারা লড়েছে, বামপন্থীরা তাদের একজন এবং অবশ্যই জাতীয় কংগ্রেস তাদের একজন। 1996 সালে কংগ্রেস জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী মানতে রাজি হয়েছিল সাম্প্রদায়িকতাকে ঠেকাতে। 1998, 1999 যখন মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে, তখনও বামপন্থীরা কংগ্রেস, যেখানে আমাদের প্রার্থী নেই কংগ্রেসকে ভোট দাও স্লোগান আমরা দিয়েছিলাম। 2004 সালে বিজেপিকে ঠেকাতে আমরা প্রথম ইউপিএ সরকারকে সমর্থন করি। অরিজিনাল ফ্রেন্ডস বলছেন।
না না, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আমি বলছি, আপনি বলবেন বামেদের পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছেন অনেকে, যে 22 তারিখের আপনাদের কর্মসূচিতে বিপুল লোক নবীন প্রজন্মকে দেখা গেল, অক্সিজেন পেলেন, এখন এই মুহূর্তে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন, আজকে ব্লকে ব্লকে রাজ্য জুড়ে সিপিএম সরকার বিরোধী সভা করবে, এই রকম একটা সময় বিভ্রান্তি ছড়াবে না একই মঞ্চে? না না, এটা হচ্ছে আবার বুঝতে হবে, আহ্বান করেছেন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সভানেত্রী, ঠিক তার আহ্বানে আমরা গেছি। মমতা ব্যানার্জি গতকাল মোদির সঙ্গে মিটিং করেছেন, আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করেছেন। মমতা ব্যানার্জি গতকাল মোদির সঙ্গে মিটিং করেছেন, আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করেছেন। মোদির সঙ্গে মিটিং করেছেন একলা, কি করেছেন কেউ জানে না। 8,000 কোটি টাকার দাবি জানিয়েছেন বলে বাইরে বলেছেন। 8,000 কোটি টাকার দাবি জানিয়েছেন, অর্থমন্ত্রী নেই কেন সঙ্গে? যিনি একটা জেলায় সরকারি সভা করতে গেলে কমপক্ষে 32 জন IAS IPS কে নিয়ে যান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেন একা, মুখ্য সচিবও নেই সঙ্গে, এবং তা নাকি রাজ্যের। আমার ছোট্ট প্রশ্ন, সিপিএম এর মূল শত্রু কে, বিজেপি না তৃণমূল? না না, নিশ্চিতভাবে বিজেপি, নিশ্চিতভাবে বিজেপি। সাম্প্রদায়িক শক্তি আমাদের প্রধান শত্রু। এ ব্যাপারে বারবার আমরা ইতিহাসগতভাবে হচ্ছে আমরা আমাদের চেতনার পরিচয় দিয়েছি। নিশ্চিতভাবে বিজেপি বলছেন, আমি আসছি, আপনি যেটা বলবেন সেটাই আমি দেখিয়ে দেবো। আজকে এ রাজ্যে তৃণমূল বিরোধী একের পর এক কর্মসূচির ঘোষণা এবং বিধানসভার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, দেখুন। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে বাংলাকে টার্গেট করে একেবারে হেঁসেলে ঢোকার চেষ্টা করছেন অমিত শাহ। বিজেপির মোকাবিলায় পাল্টা জনসংযোগ বাড়াতে ব্লকে ব্লকে রক্তদান শিবির করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার নিচু তলায় আন্দোলনকে নিয়ে যেতে চাইছে সিপিএমও। সূত্রের খবর, বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে ঠিক হয়েছে আগামী 3 মাস অর্থাৎ জুন, জুলাই, অগস্টে বড় কোনো কর্মসূচি না করে বুথ স্তর পর্যন্ত ছোট ছোট কর্মসূচি করা হবে। বর্ষা মিটে গেলে অগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে প্রত্যেক জেলা সদরে হবে বড় মাপের সমাবেশ। সাম্প্রতিককালে একের পর এক ভোটে সিপিএম এর রক্তক্ষরণ হয়েছে। কোচবিহার, দক্ষিণ কাঁথির উপনির্বাচনে বিজেপি উঠে এসেছে 2 নম্বরে। এই পরিস্থিতিতেও সোমবারের নবান্ন অভিযানে যেভাবে দলের কর্মীরা ময়দানে নেমেছেন তাকে ইতিবাচক হিসেবেই দেখছে আলিমুদ্দিন। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেভাবে কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে যোগ দিয়েছেন তাতেও তারা খুশি। এই প্রেক্ষাপটে নবান্ন অভিযান থেকে অক্সিজেন নিয়ে এবছরের শেষের দিকে ব্রিগেডে সমাবেশ করার ভাবনা সিপিএম এর। দিনক্ষণ এখনো ঠিক না হলেও এবছর নভেম্বরের শেষে বা ডিসেম্বরের গোড়ায় ব্রিগেডের সমাবেশ করতে পারে সিপিএম। তবে তার আগে রাজ্য জুড়ে 3 থেকে 4টি বড় পদযাত্রারও পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে আলোচনা হয়েছে একটি পদযাত্রা হবে কোচবিহার থেকে কলকাতা, একটি শুরু হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে, আর একটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বা সুন্দরবন থেকে। জেলা ও রাজ্য স্তরের নেতারা এই পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা যখন চলবে তখনই হবে জেলা সদরে বড় বড় সমাবেশ। মাস 2 ধরে চলবে এই পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি। গোটা কর্মসূচির রূপরেখা ঠিক করতে আগামী 1 ও 2 জুন সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হবে। বিজেপি যেখানে দ্রুত রাজ্যে বিরোধী দলের জায়গা নিতে চলেছে, সেখানে হারানো জমি ফিরে পেতে দলকে আরও আন্দোলনমুখী করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। আর সেই কারণেই 6 মাস আগে নেওয়া হচ্ছে ব্রিগেড ভাবনা। সিপিএম এর কর্মসূচিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ওনাদের বাঁচার লড়াই শুরু হয়েছে। ওনারা বলছেন ব্লকে যাবেন, আমরা একদিন করেছি, সরকারি বাধার বিরুদ্ধে আজকে প্রত্যেকটি জেলায় আন্দোলন হয়েছে। অভিজ্ঞতার জন্য তাদের পুরনো লোকেরা যারা 34 বছরের শাসনের বেনিফিশিয়ারি, লাভ পেয়েছেন, চাকরি পেয়েছেন, হিংসার রাজনীতি, ভাঙাভাঙি রাজনীতি ওনারা এক্সপার্ট, সেটাই নিউজ হয়েছে। সিপিএম এর পাশাপাশি আন্দোলনমুখী কংগ্রেসও। শনিবার কলকাতায় কংগ্রেসের মহামিছিল। এ নিয়ে অবশ্য সিপিএম কংগ্রেস উভয়কেই কটাক্ষ করেছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, দুজনের একজনের সাইনবোর্ড খুলে গেছে, আরেকজনের সাইনবোর্ড বিপন্ন, এখন রাস্তায় নেমে রক্ত ঝরানোর কাজ করছে। সব মিলিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিতনু চট্টোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শুভঙ্করবাবু, পথে প্রতিবাদে কংগ্রেসই বা বাদ থাকে কেন? সলতে পাকালো বামেরা, তারপর বিজেপি, মাঝে একটু এসইউসিআই, কংগ্রেসের পর কালকে আপনারা মহামিছিল ডাকলেন, যদি আটকানো হয় আইন অমান্য, ওয়েলিংটন থেকে গান্ধী মূর্তি অবধি। না, 2-3টে জিনিস, সেটা হচ্ছে খুব ভালো করে একটা জিনিসকে ভাবুন, সেটা হচ্ছে যে কংগ্রেসের অন্য রাজনৈতিক দল কি করছে কংগ্রেসের কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। কংগ্রেস কালকে যে মিছিল ডেকেছে সেখানে কোথাও ইট পাটকেল
গাড়ি পোড়ানো এসব কিছু থাকবে না। সিম্পলি কংগ্রেসের একটা প্রতিবাদ থাকে, গণতান্ত্রিক প্রতিবাদ। কারণ কংগ্রেস এ রাজ্যে যখন ক্ষমতায় ছিল, কংগ্রেসের বিরুদ্ধে যে প্রতিবাদটা ছিল সেই সময়, বামেদের যে প্রতিবাদ ছিল, তারপরে বামেরা ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, অন্যান্য দলের যে প্রতিবাদ, সে জায়গায় কিন্তু আক্রমণাত্মক কংগ্রেস কিন্তু রাস্তায় আপনাদের নামতে হচ্ছে বেশ কয়েকদিন পর। এবার না, আমাদের এরকম মিছিল হয়, সেটা নিয়ে ব্যাপার নয়। ব্যাপার আমি এবার বলি, মিছিল এখানে যে প্রতিযোগিতাটা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, বাকি রাজনৈতিক দল কে কোন বিরোধী, একদম প্রধান বিরোধী দলের জায়গাটা নেবে। আমার অবজেকশন একটা, এখনো পর্যন্ত তো বিধানসভায় বিরোধী দল তো কংগ্রেস, এবং কংগ্রেস এবং সিপিএম একত্রিতভাবে লড়াই করেছিল। তার সঙ্গে এবার তারা ফ্লোর ম্যানেজমেন্টে সিপিএম এর মানে বামফ্রন্টের সঙ্গে তারা আছেন। এ জায়গায় আমি বারে বারে দেখছি যে কেন বামেদের 22 তারিখে কর্মসূচিতে আপনাদের নেতারা গিয়েছিলেন। আমি বলছি যে এখনো বিরোধী দল এ রাজ্যে কংগ্রেস, এটা কিন্তু কোথাও কোনো জায়গায় ব্যাপার নেই, খাতায় কলমে সব জায়গায়। এবার কোন জায়গায় একটা বাই ইলেকশনে কে কোথায় ভোট পেলো, কোন জায়গায় পেলো না, এ নিয়ে আমার মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টা হচ্ছে কংগ্রেস মনে করে দল বড় না দেশ বড়। সবসময় এই বিতর্কে কংগ্রেস মনে করেছে যে দেশটা বড়, আর সেই কারণে যখন বাংলার মানুষের চাহিদায় আমরা দেখেছি যে আমরা তৃণমূলের সঙ্গে আমরা জোট তৈরি করেছি, নিজেরা মোমবাতি হয়ে গিয়েছি। আবার 2016-তে বাংলার মানুষের চাহিদায় আমরা কিন্তু বামফ্রন্টের সঙ্গে আমরা সন্ধি করে আমরা কিন্তু নির্বাচন লড়াই করেছি। আপনি বলছেন বাই ইলেকশনে রেজাল্টটা বড় নয়, জামানত জব্দ হলে রেজাল্টটা বড় নয়। এবার আমি আজ একটা কথা বলি, আমাদের অনেকগুলো সাংগঠনিক ত্রুটি ছিল, আপনাকে আমি বলছি। হ্যাঁ, কিন্তু এই কর্মসূচি রাস্তায় না বা এগুলো তো আলটিমেটলি সেই ত্রুটিটা ওভারকাম করার জন্য। আমি বলছি রাস্তায় নেমে আপনি দেখবেন ধারাবাহিকভাবে, যখন দিল্লিতে আন্না হাজারের অবস্থান চলছিল, তখন আমাকে একজন প্রশ্ন করেছিল যে এখানে কেন একটা স্ট্যাব হয় না, কোনো কিছু হয় না। কলকাতায় ছোটখাটো একটা কোনো কিছু হলে দেখবেন মারদাঙ্গা বা কোনো কিছু একটা ঘটে যায়। তার কারণ কি? ধারাবাহিক একটা সংস্কৃতি, যেটা আগে স্বরূপবাবু বলছিলেন, আমাদের রাজনৈতিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা এটা দেখতে পাচ্ছি যে মাস্টারমশাই দাঁড়ালে ভোটে হেরে যান, কিন্তু দেখা যায় যার নামে 25টা কেস আছে তিনি দাঁড়ালে কিন্তু ভোটে জিতে যান। তো কিন্তু গণতন্ত্রে আলটিমেটলি ভোটে যেটা তো বড় ব্যাপার, এবং মানুষের রায়কে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আমি বলি গণতন্ত্রটা যদি দেখা যায় যে পূজালীর নির্বাচন, গণতন্ত্রটা যদি দেখা যায় কোন ক্ষেত্রে, আপনি চমৎকার পয়েন্ট এনেছেন, গণতন্ত্র বিপন্ন। নিঃসন্দেহে বিরোধী দলের অন্যতম বিষয় থাকবে গণতন্ত্র বিপন্ন। আজকেই যেমন বিধানসভায় একটা নকল অধিবেশন বসালেন বিরোধীরা। সপ্তাহের শুরুটা হয়েছিল নবান্ন অভিযান দিয়ে। সরকার বিরোধী সংঘাতের সেই রেশ অব্যাহত রইল সপ্তাহের শেষ কাজের দিনেও। অনাস্থা প্রস্তাব খারিজের প্রতিবাদে শুক্রবার বিধানসভার বাইরে নকল অধিবেশন বসালো বাম কংগ্রেস। শুক্রবার বিধানসভার ভেতরে যখন অধিবেশন চলছে, তখন বাইরে নকল অধিবেশন বসায় বাম কংগ্রেস, যেখানে অধ্যক্ষের ভূমিকায় ছিলেন আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, মুখ্যমন্ত্রীর ভূমিকায় ছিলেন সিপিএম বিধায়ক জাহানারা খান, বিরোধী দলনেতার ভূমিকায় ছিলেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, আর পরিষদীয় মন্ত্রীর ভূমিকায় আরেক কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বাম কংগ্রেসের অভিযোগ, তৃণমূল সরকার কোনো রীতিনীতি মানছে না। এদিন নকল অধিবেশনে এই অভিযোগই অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন বিধায়করা। বৃহস্পতিবার বিধানসভায় সরকারের বিরুদ্ধে একযোগে অনাস্থা প্রস্তাব আনে বাম কংগ্রেস, কিন্তু অধ্যক্ষ সেই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন। তিনি জানান, অনাস্থা নিয়ে আলোচনার প্রয়োজনীয় সময় নেই। তাছাড়া নিয়ম অনুযায়ী একবার অনাস্থা প্রস্তাব আনা হলে 6 মাসের মধ্যে দ্বিতীয়বার তা আনা যায় না। গত বছরের ডিসেম্বর মাসে অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা, তাই এই প্রস্তাব খারিজ করা হলো। এরপরই বিধানসভার বাইরে নকল মহড়ার আয়োজন করে বাম কংগ্রেস। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, বিধানসভা থাকা সত্ত্বেও ওরা বাইরে কেন করতে গেল? এর থেকেই বোঝা যায় ওরা প্রচার চায়, মানুষের জন্য কাজ করতে চায় না। কেন নকল অধিবেশন করতে হলো তার উত্তর দিয়েছে বাম কংগ্রেস। বিধানসভার অধিবেশন যখন চলছে, তখন বিধানসভা ভবনের মধ্যেই বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে
নকল বিধানসভা করতে হচ্ছে যে গ্রিভ্যান্স নিয়ে, সেই গ্রিভ্যান্সটাই আমাদের পশ্চিমবাংলার মানুষের গ্রিভ্যান্স। আমাদের দুর্ভাগ্য যে আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করে স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স আনতে না পারে সেরকম কৌশল করা হচ্ছে। বিধানসভার ভেতরের মধ্যেই বাইরেও সরকার বিরোধী চর্চা অব্যাহত। বিতনু চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। অভিযোগের পাল্টা ভিডিও। বিজেপি আজ ভিডিও প্রকাশ করে দাবি করলো যে গতকাল অশান্তির দায় দলের নয়, বরঞ্চ পুলিশের এবং পুলিশ বাহিনীর সঙ্গে মিশে থাকা দুষ্কৃতী বাহিনীর। দেখুন, আমাদের মিছিলের উপরে বোম মারা হয়েছে। টিএমসি ইন্টেনশনালি করেছে, চক্রান্ত করে বদনাম করার জন্য করেছে দুষ্কৃতকারীদের দিয়ে। জামিনের পরই সুর চড়ালেন বিজেপির শীর্ষ নেতারাও। একদিকে তাদের নিশানায় তৃণমূল, অন্যদিকে কলকাতা পুলিশ। लॉ एंड ऑर्डर बिल्कुल भी नहीं है। हम सबको लेकर कोर्ट में जाएंगे और यहाँ के पुलिस प्रशासन के खिलाफ कार्रवाई करेंगे। पुलिस तो यहाँ पुलिस है ही नहीं, वो तो टीएमसी के कार्यकर्ता की हैसियत से कार्य कर रही है। पुलिस कमिश्नर यहाँ पर डिप्टी सीएम की हैसियत से काम करता है। पुलिस प्रशासन के दुरुपयोग করে যেভাবে বিজেপিকে রোখার চেষ্টা করছে সেভাবে বিজেপিকে রোখা যাবে না। বিজেপির লালবাজার অভিযান ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র পরিস্থিতির সাক্ষী থেকেছে কলকাতা। ব্রেবন রোডে মিছিল থেকে শোনা গিয়েছে বোমার শব্দ। রাজ্য বিজেপির সভাপতি অবশ্যই দিন দাবি করেছেন তাদের মিছিল থেকে কেউ বোমা ছোড়েনি। বড়বাজারে যেখানে ব্রেবন রোডে আমাদের ওখানে ব্যারিকেড করেছিল পুলিশ, পাশের মসজিদের উপর থেকে ওখানে বোম পড়েছে। সাংবাদিক বৈঠকে ফুটেজ প্রকাশ করে কৈলাস বিজয়বর্গীয়দের দাবি পরিকল্পিতভাবে তাদের মিছিলে ইট ছোঁড়া হয়েছে। পুলিশকে সামনে पथराव हुआ और पुलिस की कौन सी ड्रेस है, लुंगी और बनियान वाले किसके ये राजीव जी की पुलिस है क्या? यदि पुलिस नहीं है तो क्या पुलिस कमिश्नर इनके खिलाफ में कार्रवाई करेंगे? এদিনও কৈলাস বিজয়বর্গীয় নিশানায় ছিল মুখ্যমন্ত্রীর পরিবার। ममता जी भले ही कितनी भी ईमानदार दिखें, ईमानदार करने का ढोंग रचे, पर हम उनके परिवार की करोड़ों की संपत्ति के कागज अतिशीघ्र आपके साथ प्रस्तुत करेंगे। পাল্টা তৃণমূলের দাবি নিজেদের ঘাট থেকে দোষ ঝাড়তে গোটা বিষয়টিতে সাম্প্রদায়িকতার রং লাগাতে চাইছে বিজেপি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এগুলো বলে, ওইটা একটা সাম্প্রদায়িক দিক দেওয়ার চেষ্টা করছে। বাংলায় এসব রাজনীতি চলে না। শুধু অবশ্য বোমার শব্দ নয়, বিজেপির কর্মসূচির মাঝে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন ধরিয়ে দেওয়া হয় আহমদ স্ট্রিট থানার ওসির গাড়িতে। একাধিক জায়গায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আন্দোলনের এই পদ্ধতির সমালোচনায় সরব বিদ্বজ্জনেদের একাংশ। এই ভাঙচুরের রাজনীতি যদি একটা আইডেন্টিটি তৈরি হয়, যে আমি আইডেন্টিটিটা তৈরি হচ্ছে রাজনৈতিক কোনো ভাবনার মধ্যে দিয়ে নয়, কোনো পলিসির মধ্যে নয়, কোনো আদর্শের মধ্যে নয়, আইডেন্টিটি তৈরি হচ্ছে ভাঙচুরের মধ্যে দিয়ে। এইরকম আইডেন্টিটি দিয়ে কখনো অন্তত বাংলাদেশে আমার মনে হয় না যে লাভ আছে। যেভাবে ভাঙচুর করা, এইটা কখনো কোনো একটা মানে সত্যিকারের মানবদরদি বা মানুষের কথা যারা ভাবে তারা এইভাবে করতে পারে না। সব মিলিয়ে লালবাজার অভিযানের একদিন পরও এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। রাজর্ষি দত্তগুপ্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সর্বপ্রথম আমি আজকেও একেবারে পুরনো কথা বলবো, আপনার স্মরণে থাকবে এই ঘণ্টাখানেক অনুষ্ঠানে রাহুল গান্ধীর সমালোচনা আমরা করেছিলাম। কেন না প্রধানমন্ত্রীকে তিনি অভিযোগ করলেন একাধিক দিন, একাধিক জনসভায় পাবলিকলি ব্যক্তিগত দুর্নীতির সঙ্গে যুক্ত বলে। দেশের প্রধানমন্ত্রীকে কোনো প্রমাণ ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া দুটো প্রিন্ট আউট দিয়ে এটা করা যায় না। কৈলাস বিজয়বর্গীয় জাতীয় স্তরে এত বড় নেতা, তিনি আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির কথা বলছেন কোনো প্রমাণ ছাড়া। এটা করা যায়? এটা অসৌজন্য বলে মনে হয় না আপনার? দেখুন, প্রধানমন্ত্রীকে যেভাবে অসৌজন্যের শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে যখন কংগ্রেস রাজত্ব করেছে, তার যদি একটা তালিকা তৈরি করা হয় তাহলে দেখা যাবে যে বিজেপি অনেক ভদ্রভাবে তার উত্তর দিচ্ছে। কিন্তু আপনি সংবাদ মাধ্যমের পাঠে বলুন, আমি তো অনুষ্ঠান শুরু করেছিলাম, একাধিক অনুষ্ঠান, আপনিও এরকম একটা অনুষ্ঠানে অতিথি ছিলেন, যে রাহুল গান্ধী এটা কি করছেন, এটা গণতন্ত্রে করা যায় না। না, আপনারা বলেছেন, এবং শুধু তাই না, প্রধানমন্ত্রীকে যে ভাষায়, আমি ভাষাগুলো উচ্চারণ করতে চাইছি না, তাহলে আপনি যদি বলেন কিন্তু মুখ্যমন্ত্রী, যেটা প্রধানমন্ত্রীর ওপর ভ্যালিড সেটা মুখ্যমন্ত্রীর ওপর ভ্যালিড। হ্যাঁ, কিন্তু সবার ওপর ভ্যালিড, কিন্তু উনি বলছেন উনি
তার তথ্য প্রমাণ দেবেন, তার জন্য সময় চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু একইভাবে নিন্দার্ঘ। একটা ছোট্ট কথা বলে শেষ করি, যে বারবার যে সাম্প্রদায়িক কথাটা বলা হচ্ছে, এটা অনেক দিন ধরে ফাটা রেকর্ডের মতো আমাদের বলা হয়েছে, আর মানুষের আশীর্বাদ তত এসে আমাদের উপর বর্ষিত হয়েছে। একটা জায়গায় বলছি যে দেখুন, কারুর রাজনীতি দর্শনে ইকোনমিক ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে লড়াইটা হয়তো প্রধান হয়ে দাঁড়ায়, কারুর রাজনৈতিক দর্শনে পলিটিক্যাল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে লড়াইটা প্রধান হয়। কিন্তু আমরা বলছি এটা সোশিও যেটা রিলিজিয়াস ইম্পেরিয়ালিজম সেটার বিরুদ্ধে লড়াই। কিন্তু প্রমাণ ছাড়া দুর্নীতির অভিযোগ প্রমাণ ছাড়া এটা কোন ইজি না। আমি স্বরূপবাবুকে বলি যে প্রশ্ন করছে একটা, উত্তর হচ্ছে আর একটা। প্রশ্ন হচ্ছে না, আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী না, আমার একটা উত্তরটা আছে, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ যদি থাকে আপনি দিন, সেটা না বলে অনেক কিছু একটা প্রশ্ন উত্তর। দ্বিতীয়ত বক্তব্য, এটা ছাড়া আমি তো প্রথম থেকে বলছি মসজিদ থেকে বোমা ছাড়া আছে, কোন দিকে নিয়ে যাচ্ছে দেখছি। এদের টার্মিনেশনটা হচ্ছে ওই সব পথে এসে মিলে যাওয়া শেষে ওই সাম্প্রদায়িক। তার মানে কি, একটা শ্রেণীকে কক্ষিগত করে। মসজিদ থেকে কোথায় দিচ্ছে? মুসলমানরা বোমা ছাড়ছে, মসজিদ থেকে বোমা চালাচ্ছে, কোথায় নিচ্ছে? ব্যক্তিগত মুখ্যমন্ত্রীর দুর্নীতি, মসজিদ থেকে। এখন এইভাবে কনভার্ট করে এরাকে, এই জিনিস বললাম, কেন বললাম অসহিষ্ণুতার কথা হচ্ছে। আমি বলছি বিজেপি মুখী আপনাদের একটা কর্মী স্রোত এবং নেতাদের স্রোত শেষ পর্যন্ত কিন্তু যাচ্ছে। আজকেই আপনার ঘটনা দেখাবো যে বিজেপি অফিসে সিপিএম এর প্রাক্তন এমএলএ মাহফুজা খাতুন তিনি বিজেপিতে যোগ দিয়ে দিলেন, এবং একটা টার্ম নয়, 2001 থেকে 11, 10 বছরের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক। আমি দ্রুত একবার দেখে নেব। এই প্রথম একজন প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের মুসলিম মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। বিশেষত তারা প্রাপ্ত মহিলা যারা, তাদের সেই কান্নার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর, সেই জন্য বিজেপিতে যোগদান করা। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক নৈরাজ্য এবং স্বৈরাচারী মমতা ব্যানার্জির সরকার চলছে, এই সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ এক মুহূর্ত আর রাখতে চায় না। এই সরকারকে হটাতে গেলে একমাত্র বিজেপি পারবে। আপনাদের 10 বছরের প্রাক্তন বিধায়ক। দেখলাম এখন ঘটনা হচ্ছে, রাজনীতি তো অনেক ঘটনা ঘটে। যেমন ধরুন, আপনি শুরু করেছিলেন যে গতকালের চড়া মেজাজে কি হয়েছিল? মিষ্টি বিতরণ। চড়া মেজাজে কি হয়েছিল? সেবা কেন্দ্র। চড়া মেজাজে কি হয়েছিল? হাসি ঠাট্টা। ধরুন শান্ত মেজাজ, চড়া মেজাজের পাল্টা 22 তারিখ যেটা হয়েছিল সেটায় বেআইনি রাসায়নিক গ্যাস ছিল। কালকে চড়া মেজাজে 2-3টে সাধারণ কাঁদানে গ্যাস ছিল। শান্ত মেজাজে কান্তি গাঙ্গুলির মতো 20 বছরের মন্ত্রী রাস্তায় পড়েছিলেন, ওই রকম নির্মম মার খেয়ে আপনারা বারবার দেখিয়েছেন। চড়া মেজাজে একটু ধাক্কাধাক্কির পরেই অ্যাম্বুলেন্সে উঠে গেলেন দিলীপ ঘোষ এবং লকেট চ্যাটার্জি। চড়া মেজাজে রূপা গাঙ্গুলি যখন বলছেন এই দেখুন পুলিশ মেরেছে, এই দেখুন পুলিশ মেরেছে, তখন আপনাদের টিভিতে শোনা গেছে পাশ থেকে একজন সাংবাদিক বলছেন দাগ কোথায় রে। ধরুন 22 তারিখে 1800 জন আহত হয়েছিল, মাথা পেটে ছিল অন্তত 500 জনের। কালকে আহত 60 জন, একটু আগে দিলীপ ঘোষ নিজে বলেছেন। 22 তারিখে 18 দফা দাবি ছিল, কালকে দাবি একটা, বরকতিকে গ্রেফতার করতে হবে। 22 তারিখে ইস্পাতের ব্যারিকেড দিয়ে গোটা কলকাতা মুড়ে দিয়েছিল, কালকে আপনারাই দেখিয়েছেন দুর্গাপুজোর সময় যেমন বাঁশের পলকা ব্যারিকেড হয় সেই রকম পলকা ব্যারিকেড ছিল। হলো শেষ করি। এখন মোদি মমতার সেটিংটা হচ্ছে আসল কথা। আমি এখনো মনে করি মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর সাথে অভিনয় করছেন, আসল উনার হচ্ছে সেটিংটা করা আছে নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং এই যে যারা বিজেপি বিকল্প বলছে, মাহফুজাও বলল আজকে, তারা তো বলেছে কংগ্রেস উঠে গেছে, সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হয়। এখন মুশকিল হচ্ছে যে পুলিশের লাঠি কিন্তু গতকাল কোমরের ওপর ওঠেনি। শেষ কথা, আপনি ভোটে রক্তক্ষরণের কথা বলেছেন। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দেব। এই যে 3টে পৌরসভার নির্বাচনকে বাতিল করে আমরা এবং কংগ্রেস গোটাটা পুনর্নির্বাচন চেয়েছিলাম, ইলেকশন কমিশন 6টা বুথে পুনর্নির্বাচন দিয়েছিল।
ওই 6টা বুথের রেজাল্ট যদি দেখেন তার ভিতর 5টা বুথে হচ্ছে বিরোধীরা জিতেছে। আমি শুধু এইটুকু বলে রাখলাম। উত্তরের দায় আপনাদের দ্রুত। দেখুন 34 বছর যারা মিথ্যে মিথ্যে পক্ষে আর বিপক্ষে খেলে আবার একসঙ্গে হলো, তারা আবার আরেকটা রাজনীতির সঙ্গে এক হচ্ছে, নিজেরা এখানে বসে একটু আগে একে অপরকে আলিঙ্গন করছে, দিল্লিতে গিয়ে বলছে একসঙ্গে রাষ্ট্রপতি ইলেকশনে বলছে তো যে আমরা যেতে রাজি আছি। আমরা বলছি যারা মৌলবীদের মাইনে দিচ্ছে, দুলাগড় থেকে, মালদা থেকে, কালিয়াচক থেকে, দেগঙ্গা থেকে, সমুদ্রগড় থেকে, চন্দ্রকোনা থেকে চূড়ান্ত ভোট ব্যাংক রাজনীতি করছে, তারা আবার এখানে বসে বসে ভূমিকা 22 তারিখ এবং 25 তারিখে পাল্টে গেছে। না তা তো 1989 জ্যোতি বসু অটল বিহারী বাজপেয়ী কি করেছিলেন, মমতা ব্যানার্জি তো 98 এর পরে, তাহলে তখন কি করেছিলেন? তখন কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কার সঙ্গে ব্রিগেডে সেই মহান ব্যক্তিদের আলিঙ্গন হয়েছিল? মমতা ব্যানার্জি এনেছিলেন। সুতরাং সিপিএম যে পাতে, তার মানে কি এখন প্রয়োজন, আমার তো মনে আই ডাউট এরপরে বিজেপির সঙ্গে আস্তে আস্তে গত সবই চলে গেল, এরা বিজেপির সঙ্গে আবার গিয়ে নাম আসে। বেশ, আমি অন্য টেবিলে যাব সমীর আইচের কাছে। সমীরদা, বিরোধী আন্দোলন গত এক সপ্তাহে, বিশেষ করে 4 দিনের মধ্যে 2টো, এসইউসিআই ধরলে 3টে, কালকে কংগ্রেস। বিরোধী আন্দোলনে কোথাও একটা সাধারণ মানুষ, নিত্যযাত্রী, স্কুল কলেজ, কালকে একাধিক ছবি দেখিয়েছে, এই প্রবল লাঠিচার্জ মিডিয়াতে বারবার আসছে, তার ভেতরে যেটা অনেক সময় আমাদেরও ক্যামেরা এড়িয়ে যায়, সেটা মা মেয়ে বাজারে গেছেন, সন্ত্রস্ত অবস্থায় পালাতে পারলে বাঁচেন। কোথাও একটা সাধারণ মানুষের কথা বলেই রাজনীতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষই ওয়ার্স এফেক্টেড। দেখো, সেই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, এই সাধারণ মানুষের কথা বলেই আন্দোলনগুলো করা হচ্ছে। আমি প্রথমেই বলে নিই, নিশ্চয়ই আন্দোলনের দরকার আছে, একদম, কারণ সমাজ ব্যবস্থাতে শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে, এবং বিরোধী দল না থাকলে সত্যি সত্যি সুশাসন পাওয়া মুশকিল। সুতরাং বিরোধ থাকতেই পারে, কিন্তু আমার নিজের মনে একটা প্রশ্ন বারবার উঠছে, আন্দোলনটা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। আমি খুব সিম্পল বলি, এই যে অসংখ্য লোক এই একটা অব্যবস্থার শিকার হচ্ছেন, কেউ হয়তো মেট্রো রেলে উঠবে, তিনি মার খেলেন, এবং তিনি তো রাজনৈতিক কর্মী। মানে আমি বলছি সমিতা, ফর্মুলার মতো একদিন আইন অমান্য, পরের দিন পথ অবরোধ, নয়তো পরের দিন ধিক্কার, নয়তো বিক্ষোভ। গোটা কলকাতা শহরটা এখন কিছু, যেমন আইপিএল হয় না, যেমন ইডেন গার্ডেন অনেকগুলো টিম খেলে, তো এইখানে গোটা শহরটা বা গোটা রাজ্যটা আমাদের গিয়ে একটা পলিটিক্যাল পার্টিগুলো খেলার জায়গা হয়ে গেছে। কে কিভাবে ডমিনেট করতে পারবে, সেটা বিরোধী দল থেকে আরম্ভ করে শাসক দল। যেভাবে আমার 2-3টে প্রশ্ন আমার মনে জেগেছে, যে আমরা যে প্রথম মিছিলটা নবান্ন অভিযান, তারপরেরটা লালবাজার অভিযান, আমার এখানে যে কোনো সময় 50, 60, 100 লোক কিন্তু মারা যেতে পারত, যে কোনো সময়। যে কঠিন পরিস্থিতি হলো, তার দায়টা কে নিত? তারা কারা? তারা নিতান্ত সাধারণ মানুষ, কিন্তু সেই দায়টা কে নিত? না সরকার নিত, না যে রাজনৈতিক দলটা ডাকছে। তাদের এইটুকু অন্ততপক্ষে চিন্তা করা উচিত। প্রথম কথা, একটা 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, সেইখানে তুমি বহু অসংখ্য মানুষকে দূর দূরান্ত থেকে নিয়ে আসছো। আমি যদি একটা অভিভাবক হই, একটা পরিবারের বা আমার অঞ্চলের, আমি তো প্রথম ভাববো তাদের শারীরিক কষ্ট না হয়, নিশ্চয়ই আমি অভিযোগ করবো যে সেইখানে আমি বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসছি, এই একটা প্রবল দাবদাহ যেখানে চলছে, যেখানে মানুষ এমনি মারা যাচ্ছে, সেইখানে সেই মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে খালি কিছু পলিটিক্যাল বেনিফিটের জন্য। এ তো পলিটিক্যাল বেনিফিটের জন্য প্রত্যেকে। এবং পুলিশের যে রোল আমরা দেখলাম, আমি বিস্মিত হয়ে যাই যেভাবে পুলিশ, প্রথম কথা এটুকু আমরা যেটুকু খবরের কাগজ বা টেলিভিশনে দেখেছি, তাদের দেখেছি এক সংখ্যক পুলিশ, তারা কিন্তু সত্যিই চেয়েছিলেন যে তারা শাসক যারা শাসন করবেন তাদের কিন্তু মাথাটা অনেক ঠান্ডা থাকা দরকার। পুলিশ কিন্তু ফ্যাক্ট ইজ, আমি এটা গোটা অর্থে বলছি না, ফ্যাক্ট ইজ 22 থেকে 25 কালকের পুলিশের ভূমিকা অনেক পেশাদারিত্ব। তার কারণ ছিল পেশাদারিত্ব নয়, আমি বলছি পেশাদারিত্ব নয়, বাধ্য হয়েছে করতে, কালকে বাধ্য হয়েছে। কারণ তার আগের দিন যেটা হয়েছে, যেভাবে নির্বিচারে আবাল বৃদ্ধ বনিতাকে মারা হয়েছে, যত মানুষের মাথা ফেটেছে, হ্যাঁ, তার দায় পুলিশকে নিতেই হবে। কালকেও আমরা দেখেছি যে খালি পায়ে কি বিভিন্ন রকম ড্রেসে, তাহলে আমরা নন্দীগ্রামে যখন আমরা দেখেছিলাম লুঙ্গি পরা পুলিশ, তার সাথে তফাৎটা কোথায়? আজকেও আমি বহু পুলিশ আইপিএস অফিসারের লেখা পড়েছি যে পুলিশের কোনো আইনে নেই
যে সিভিল ড্রেসে তারা কি মারতে পারেন, আজকে তারা হয়তো একাধিক ফুটেজে ইনফরমেশন সেই দিতে পারেন, ঠিক, ঠিক। তারা মারতে পারেন, এটা হতে পারে না। সুতরাং দা ওয়ে সরকার এটাকে ট্যাকেল করলেন এটাও কিন্তু সঠিক নয়। আমি বারবার বলছি পলিটিক্যাল পার্টিগুলোর অন্তত ওকে চিন্তা করা উচিত এবং রাজনৈতিকভাবে দেখলে বিরোধী রাজনৈতিক দলকে সুবিধা করে দেয় এবং এই ধরনের দমন নীতি সবসময় এবং আমি মাইনাসটা সঙ্গে দেয় সঙ্গে এটা বলছি, opposition-কে। আমি এটাও বলছি আসলে আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেক সময় হয়তো কোণঠাসাও হয়ে যাচ্ছে। কিরকম? তারা ধরা যাক ভাঙড়ে কিছু মানুষ প্রতিবাদ করছেন, সেখানে যদি কেউ সেই সমস্ত গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে যান, ঠিক কি ভুল সেটা আমি সেই প্রশ্নে যাচ্ছি না, তখন বলা হচ্ছে যে বহিরাগত। তো আমার কথা হলো আমার রাজ্যে বা আমার ভারতবর্ষে আমি কোথাও যেতে গেলে আমাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে? কোনো গরিব মানুষ, কোনো দুস্থ মানুষের পাশে যদি আমি সাহায্য করতে যাই আমাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে? আমি তাহলে বহিরাগত? আজকে যারা ক্ষমতায় আছেন তারা যখন দিনের পর দিন বিভিন্ন জায়গায় যেতেন, আমরা যখন নেতাইয়ে গেলাম তারা বাহবা দিলেন, তখন তো বলেননি যে বহিরাগতরা নেতাই যাচ্ছেন। তো এই প্রশ্নগুলো মানুষকে বাধ্যও করা হচ্ছে। শাসক দল কিন্তু কোথাও ভুল করছেন যে মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু তারা খর্ব করছেন, সেটা শাসক দলেরও চিন্তা করা উচিত। একেবারে। আমি দ্রুত একবার জাতীয় প্রসঙ্গে ফিরবো। আজকে মোদী সরকারের 3 বছর পূর্তির যে বৈঠকের কথা শুরুতেই আপনাদের বলেছিলাম, 17টা দল একটা রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের প্রচেষ্টা। দেখুন, কেন্দ্রে মোদী সরকার যেদিন 3 বছরে পা দিল সেদিনই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া গান্ধী দেওয়া মধ্যাহ্নভোজে মিলিত হলো 17টি বিরোধী দল। একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারের 3 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন। हमारी सरकार का ये लगातार प्रयास है कि विकास को स्थायी रूप दिया जाए, व्यवस्थाएं विकसित किए जाए। 3 सालों में देश की सोच का स्केल बदलने में भी इस देश के प्रधानमंत्री मोदी जी सफल रहे हैं। इस देश की राजनीति से परिवारवाद, जातिवाद और तुष्टीकरण, ये तीनों नासूरों को उखाड़कर फेंकने का काम ये 3 सालों में हुआ है। लोक संपर्क के अभियान का नारा बनाया है, साथ है, विश्वास है, हो रहा विकास है। পাল্টা বিরোধীরাও সুর চড়িয়ে দাবি করলো 3 বছর শুধু বক্তৃতা আর প্রতিশ্রুতি দিয়েই কেটে গেল। The government has not come out with any scheme other than slogans. No government has spent so much since coming into power what they have spent on the publicity of these slogans. Bhashan or Ashwasan ka shasan. শুক্রবার 3 বছর পূর্তির দিনে অসমে এশিয়ার দীর্ঘতম সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अरुणाचल प्रदेश और आसाम को ये ब्रिज जोड़ दे रहा है, निकट ला रहा है, और एक बार ऐसी व्यवस्था खड़ी होती है तो आर्थिक विकास के भी नए द्वार खुल जाते हैं। তিনসুকিয়া জেলার লোহিত নদীর ওপর ধোলা সাদিয়া সেতু তৈরি করতে কাজ শুরু হয় 2011 সালে, অর্থাৎ তখন কেন্দ্রে কংগ্রেস, অসমেও কংগ্রেস সরকার। তাই কাজ করছে কংগ্রেস, আর মোদী উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেছে কংগ্রেস। গত 3 বছরে একটা এমন কোন কাজ করেছে বিজেপি সরকার যা শুরু বা যার ভাবনা কংগ্রেসের ছিল না? একটা, তারা যা করেছে সেটা রিপ্যাকেজিং, রিস্ট্রাকচারিং। মোদী সরকারের 3 বছরের কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। The 3 years completion of this government, what is it? Everybody criticized the horrible situation regarding Kashmir, Saranpur and all, demonetization and the torture, the julum that they have discussed all. তাৎপর্যপূর্ণ বিষয় হলো 3 বছর আগে এই দিনে যেমন শপথ নিয়েছিল মোদী সরকার, मैं नरेंद्र दामोदर दास मोदी, তেমনি শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মেয়াদের সরকারের প্রথম বর্ষপূর্তি। আমি মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি। তার উদযাপনে তৃণমূল সরকারের তরফে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মচারী ও অফিসারদের তরফে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। নবান্ন থেকে উদ্বোধন করা হবে 53টি অ্যাম্বুলেন্সের। চালু হবে কলকাতা থেকে সিউড়ি, শান্তিনিকেতন এসি বাস। তৃণমূল সরকারের 6 বছরের কাজের খতিয়ান সহ প্রকাশ করা হবে একটি পুস্তিকা। অনুষ্ঠানের জন্য নবান্নর সামনে তৈরি হয়েছে প্যান্ডেল, যদিও বিরোধীরা এত আয়োজন নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে। আমার ঘরের মুরগির ডিম বাজারে গিয়ে অমলেট হচ্ছে, এটাই নরেন্দ্র মোদীর, এটাই বাংলার দিদি, এই দুজনে এই উন্নয়নটাই করেছে। তত্ত্ব দিয়ে মানুষকে ভরানোর চেষ্টা চলছে। কি হয়েছে সেটা 1 বছরে যদি এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়, শিক্ষা নেই, সংস্কৃতি নেই,
শিল্প নাই, সুরক্ষা নেই মানুষের। তৃণমূল অবশ্য এসব আক্রমণে গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, আসল কথা ওরা পার্ট টাইম মানুষের সঙ্গে আছে, একজনের সাইনবোর্ড খুলে গেছে, আরেকজনের অস্তিত্ব বিপন্ন, তাই এখন রাস্তায় নেমে রক্ত ঝরানো ছাড়া ওদের কাজ নেই। উন্নয়ন ওরা চোখে দেখতে পায় না, কিন্তু তাড়াতাড়ি মসৃণ রাস্তা দিয়ে চলে আসতে পারে। দলগুলোর যা অবস্থা, নিলামে চলে যাবে, কেনার লোক থাকবে না। এবিপি আনন্দ। মহিদুল, রাষ্ট্রপতি নির্বাচনের ফিগার যা বলছে, মানে সরকারের কোর্টে বল হওয়ার তো কারণ আছে, সেটা হচ্ছে জয়ের জন্য 5,49,442টা ভোট লাগবে। এনডিএর মাত্র 18,000 প্রয়োজন, সেখানে ইউপিএর প্রায় 1.5 লক্ষর বেশি ভোট প্রয়োজন। কোথাও কি মানে আজকে 17টা দল মিলেছে ঠিক আছে, কিন্তু একটা অসম লড়াইয়ের প্রস্তুতি নাকি অত্যন্ত ইঙ্গিতবাহী একটা জোট? তার কারণ আজকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে থাকতে পারে, ভবিষ্যতে একটা শক্তিশালী বিরোধীর জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখছো তুমি? দেখুন, রাষ্ট্রপতি নির্বাচনটাকে একটা রাজনৈতিক মতাদর্শগত লড়াই হিসেবে দেখতে হবে, এবং এটাই ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাস কিন্তু এটাই আমাদের দেখাচ্ছে। আপনি যদি 2002 সালে দেখেন, 2002 সালে এপিজে আব্দুল কালামের বিরুদ্ধে আর কেউ দাঁড় করানো না, কিন্তু বামেরা কিন্তু একটা ওখানে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, লক্ষ্মী সাইগেলকে। একদম, যে লক্ষ্মী সাইগেল আইএনএর যুদ্ধের সঙ্গে জড়িত। 2007 সালে বিজেপি কোথাও ছিল না, কিন্তু বিজেপি শেখাওয়াতকে দাঁড় করিয়েছিল। 2012 সালে বিজেপি আবার ক্যান্ডিডেট দাঁড় করায় সাংমাকে। প্রতীকী, তার কারণটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটাতে ঘিরে একটা কিন্তু রাজনৈতিক মতাদর্শগত লড়াই, এবং এইবারেও এক্ষেত্রেও বিরোধীদের মূল যে কৌশল সেটা হলো এই রাজনৈতিক মতাদর্শগত লড়াইটাকে দাঁড় করানো। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনার শুধুই কি ইলেকটোরাল মহাজোট করে কি কিছু একটা হবে? উত্তরপ্রদেশে কিন্তু আমরা এটা দেখিনি, আবার বিহারে হয়েছে। একদম, কিন্তু এই জন্য নেগেটিভ আপনি ক্যাম্পেইন করে এই সরকারকে আপনি কিছু করতে পারবেন না আপাতত, কারণ ইউপিএ আমলেও আমরা দেখা গেছিল 2001টা ইউপিএ 1 করার পরে শুধু নেগেটিভ ক্যাম্পেইন করে কিন্তু হয়নি, আবার মেজরিটি বাড়িয়ে ইউপিএ 2 হয়েছে। কিন্তু পাশাপাশি এটা তো সেটব্যাক, নীতিশ কুমার আজকে এলেন না, কালকে সোদা এক্স্যাক্টলি। এবার বিহারে এই নীতিশ কুমারই প্রণব বাবুর নাম কিন্তু প্রথম ফ্লোট করিয়েছিলেন না, নীতিশ কুমারেরও বিহারেও একটা আলোচনা ওখানে হচ্ছে, এবং ওখানেও আলটিমেটলি নীতিশ কুমারের সঙ্গে লালুর সম্পর্ক, সেই সবগুলো র্যামিফিকেশন, সেই সমস্যাগুলো আছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে একটা পজিটিভ এজেন্ডা কিন্তু বিরোধীদের দরকার, সেটা 17টা পজিটিভ এজেন্ডা। আমি বলছি যে এআইডিএমকে, বিজেডি কিংবা টিআরএস, তিনটে দলের একজনকে পেলেও মানে রাষ্ট্রপতি নির্বাচনে আস্তে আস্তে এনডিএ প্রার্থী বেরিয়ে যাবে। এটা হারার তো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, এই কথাটা আমি বিশ্বাস করি না। কারণ আমি মনে করি যে বিজেপি একটা সাম্প্রদায়িক ফাঁসিবাদী দল। তার কারণটা হলো যে, এবং আজকের দিনে ভারতবর্ষে যদি আপনি রাজনীতিটা যদি দেখেন, তাহলে এই যে ফাঁসিবাদটা কিন্তু গালিগালাজ হিসেবে দেখবেন, এটা একটা মতবাদের একটা ব্যাপার। তারা মনে করে যে একমাত্র তাদেরই মতটা চলবে, কারণ কংগ্রেস জমানার যে ভিশন সেটা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, বিজেপির মতের ভিশনটা হচ্ছে ইউনিটি উইদাউট ডাইভার্সিটি। যেটা দরকার ভারতবর্ষে, এটা চাইছে ইউনিটি উইথ ডাইভার্সিটি, বহুত্ববাদকে গ্রাউন্ড করা, সেটাই হচ্ছে দরকার। দেখুন, প্রফেসর ইসলাম বহুদিন ধরেই বামপন্থী ঘরানার সঙ্গে তার সম্পর্ক নিবিড়। ওনার মত অসুবিধা কি? আমি তাই জন্য ওনার আমাদের হাজার হাজার লোকের হচ্ছে এরকম কোনো একটা ঘরানার সঙ্গে নিবিড়, তো অসুবিধা কি? এখানে উনি আমাদের সম্পর্কে যেটা বলছেন সেটা তো বামপন্থীরা চিরকাল বলে এসছে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, সেটা আমরা স্বীকারও করি না, মানিও না। আমরা ইন্টিগ্রাল হিউম্যানিজমে মানি, কালচারাল ন্যাশনালিজমকে মানি, এবং সোশিও রিলিজিয়াস যেটা ফান্ডামেন্টালিজম, সেই ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে আমরা লড়ছি, সোশিও রিলিজিয়াস ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে আমরা লড়ছি। তাই ভারতবর্ষের, আমি আপনার সময় কথা বলিনি, প্লিজ আমাকে বলতে দিন প্লিজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের যে ইলেকশন কমিশনের নিয়ম কানুন আছে, সেখানে কোনো সাম্প্রদায়িক দল রেজিস্টার্ড থাকতে পারে না। তাই প্রফেসর ইসলাম যেটা বলছে ওনার ব্যক্তিগত মত, সেটাকে আমরা নাস্বাদ করছি, ধূলিসাৎ করছি। ফাইন, আমি দ্রুত একবার আমাদের এই রাজ্যের একটা খবরে আসবো। বিতনু চট্টোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোন লাইনে আছে। বিতনু, আমি জানতে চাইবো যে বিজেপির কোনো কর্মীর কোনো ফেসবুক পোস্ট নিয়ে নাকি দলের তরফে এই ফেসবুক পোস্ট করা হয়েছিল, সেটা নিয়ে বিতর্ক, এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকে পাঠালো। কি ঘটনাটা? দেখো, যেটা ঘটনা জানা যাচ্ছে, কলকাতা পুলিশ সূত্রে গতকালকে যখন বিজেপির এই লালবাজার অভিযান হয়, তারপরে বিজেপির একটা অফিসিয়াল ফেসবুক পেজ,
সেখানে একটি পোস্ট করা হয়, যেখানে একটি যুবকের ছবি দেখিয়ে পোস্ট করা হয় যে সেখানে মসজিদ থেকে বোমা ছোড়া হয়েছে এবং তার জন্য এই যুবক জখম হয়েছেন। তারপরে এই ঘটনাটিকে, ফেসবুকের এই পোস্টটিকে নিয়ে কলকাতা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, তারা সেটা জানতে পারেন যে গত 3-4 দিন আগে একটি জায়গায় ট্রেন দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল। সেই ছবিটিকে এই ফেসবুক পেজে আপলোড করা হয়েছে এবং গতকালের ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটা প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সৌরিশ মুখোপাধ্যায়, যিনি বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজের দায়িত্বে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর, তাকে আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা ইলেকট্রনিক নোটিশ পাঠানো হয়েছে এবং যে ব্যক্তি এই ছবিটি পোস্ট করেছিলেন বিজেপির অফিসিয়াল পেজে, তাকেও একটি ইলেকট্রনিক নোটিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কলকাতা পুলিশের যেটা বক্তব্য যে তাদের কাছ থেকে জবাব পাওয়ার পরে প্রয়োজনে এটাতে তদন্ত করে কেস স্টার্ট করা হবে। তার কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য এবং এই ফেসবুকে বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। সুমন, অফিশিয়াল পেজে শব্দ উচ্চারণ করা ছাড়া আর কিছু বলা যায় না। বারবার ঘটনা ঘটছে এইরকম চরিত্র, না না মিথ্যাচারের একটা সীমা থাকে, এইটাই উত্তর দিতে দেবে না। আমি শুধু দর্শকদের মনে করে দেব, আজকে সোশ্যাল মিডিয়া ছিলেন ডেরেক সাহেব কি করেছিলেন, না না ডেরেক সাহেব কি করেছিলেন তার আগে আপনি 30 টা ভুল দিয়ে এটাকে জাস্টিফাই করুন। এই তাহলে আপনারা বলুন মানে বেহলু খানকে মারা, আখলাককে মারা, এই ধরনের জিনিস, এটা হচ্ছে ফাঁসিবাদী চরিত্র। না না প্রশ্নটা আমায় করা হয়েছে, প্রফেসর ইসলাম প্রশ্নটা ডিবেট করা হয়েছে। ডেরেক এভাবে করা হয়েছিল সেটা আমরা জানি, ডেরেক ওব্রায়েনকে আপনারা এইভাবে ফলো করতেন আমি জানতাম না। ফলো করছি না, এরকম ফটোশপিং সিপিএম এর পক্ষ থেকেও হয়েছে, সেটাও পরে নিন্দার্ঘ হয়েছে। যে করেছে উদাহরণ ঢাকায় যে হয়েছে শতরূপ ঘোষের ক্ষেত্রে এরকম ফেসবুকে একাধিক বেরিয়েছে। তাই জন্য সেটি পলিটিক্যাল পোস্ট নাকি? না না পলিটিক্যাল পোস্ট, এটা যে করেছে সে নিন্দার্ঘ। যদি কেউ এটা শেষ করতে বিজেপি কি এটা নিন্দা করেছে? শেষে করুন। না না আপনি ভুল উদাহরণ দিচ্ছেন কেন? শতরূপের নামে একজন ফেক প্রোফাইল চালাতো, শতরূপ নিজে নিন্দা করে। এবার এটা কি সেটা অনুসন্ধান করা বলুন, এটা বিজেপি না, এটা অনুসন্ধান করা হোক। এখনো তো এটা অনুসন্ধান করা হবে, সেটা বলুন না, এটা অনুসন্ধান করে রাখা উচিত। আমি শেষ করতে দেব। আমি শুধু দর্শকদের সামনে একবার সমিতা বলতে চাইবো, এটা একটা ব্যাধি। এখন এক সেকেন্ড, সত্যতা অনুসন্ধান করা, পুলিশ করছে। আমি বলছি সমিতা, ব্যাধি আজকে সকাল থেকে এবিপি আনন্দের নামে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে, তাতে কালকের কতটা মানে মেধার অপচয় এবং কতটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চ্যানেলের সম্মানে আঘাত করার চেষ্টা। এই ধরনের ঘটনা আমি বিশ্বাস করি না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানে অত ঠুনকো যে আঘাত লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে কালকে 2:30-এর সময় এবিপি আনন্দের একটি স্ক্রিনশট নেওয়া হয়েছে, তাতে কষ্ট করে যে ব্রেকিং নিউজ লেখা হয় সেই টিকারটার একটি শব্দ পাল্টে অশ্লীল শব্দ বসানো হয়েছে। যদিও ফন্টটা পারেননি, এবিপি আনন্দে একটা বিশেষ ফ্রন্টে আমরা কাজ করি, অক্ষরটা চিনলেই বোঝা যাচ্ছে। সেখানে আমার স্ট্রিট থানার ওসি সংক্রান্ত একটি অশ্লীল শব্দ বসিয়ে সেইখানে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি, আমি পুলিশের এই যদি এটা কোনো অপরাধ হয়ে থাকে এই ঘটনা বা এই ধরনের ঘটনা, পুলিশের ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমার একটাই বক্তব্য। প্রথম কথা, ফেসবুক এমন একটা জায়গা যেখানে সব শ্রেণীর মানুষ ঢুকতে পারছেন, শুধু ফেসবুক না, সেখানে সোশ্যাল এই পলিটিক্যাল, বিশেষ করে আমরা খেয়াল করি তো, আমরা হয়তো নিজেরা কমেন্ট করি না, দেখছি যারা পলিটিক্যাল এই ধরনের পোস্টগুলো করছেন তাদের মোস্টলি এত, আমি বলবো রুচির অভাব, মাথা মোটা কথা শব্দটা আমি ইউজ করতে চাইছি না, এত কুরুচিকর, এবং যার ফল এটা, এবং এটা মনে রাখা দরকার, পরিশ্রম করা হচ্ছে। আমি বলছি খুব সহজে এটা করা যায় না, দাঙ্গা লেগে যেতে পারে। ব্রেকিং নিউজের শব্দ পাল্টে পরিশ্রম করে সেটাকে সার্কুলেট করা হচ্ছে। প্যানেল একটা জিনিস বলা উচিত, আমি তো চ্যালেঞ্জ করছি যে ওটা চ্যানেলে চলেছে, আপনি দেখেন ওই একই আমরা কন্ডেম চাই, এটা সুমন, আমি টোটাল প্যানেলকে বলছি, টোটাল প্যানেল এটা কন্ডেম করা উচিত। ধারাবাহিকভাবে দেখছি যে যা তা কথা, যেটা আজকে রাজনীতিক টোটাল আঙ্গিনাটাকে কলুষিত করছে, সঙ্গে সঙ্গে যারা রাজনীতির এই ব্যাপার নিয়ে আলোচনা করে তাদের সম্পর্কে যা বলা হচ্ছে। আর আমি বিজেপির সম্পর্কে কেন আমি বলছি যে রীতিমতো মুসলিম সম্প্রদায়
হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন ভাবে যেভাবে হচ্ছে, আমি কিন্তু বিজেপিকে আক্রমণ করার জন্য বলছি না, এটা দেখা যারাই খুব করুক জরুরি। অবশ্যই অনুসন্ধান করুক এবং এই ধরনের মানহানিকর বিষয় হলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ, কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এই অনুষ্ঠানের শেষে আপনাদের দেখাবো যে আজকে অবিজেপি বা বিজেপি বিরোধী যে ফ্রন্ট তৈরির একটা প্রচেষ্টা নয়াদিল্লিতে দেখা গেল, তাতে শুরুতেই কি ছবি পেলাম আমরা দেখুন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্য গড়ে তুলতে সোনিয়া গান্ধীর ডাকে এক মঞ্চে 17টি বিরোধী দল, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরির মতো যুযুধান পক্ষরা যেমন হাজির, তেমনি হাজির মায়াবতী, অখিলেশের মতো দুই রাজনৈতিক শত্রুও। দক্ষিণে ডিএমকের কানিমোজি থেকে পশ্চিমে এনসিপির শরদ পাওয়ার। প্রথম সারির মোদী বিরোধী দলের নেতারা সোনিয়া গান্ধীর আহ্বানে এক মঞ্চে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও মোদী সরকার প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত নিজেদের কার্ড খেলতে চাইছে না বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ইয়েচুরি সবাই বলছেন, ভিপি সিংহ, অটল বিহারী বাজপেয়ী থেকে নরসিংহ রাও, অতীতে প্রধানমন্ত্রীরা ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। তাই এবার মোদী সরকার কি করে সেটা দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। Presidential election, the decision is that let us wait for the consensus candidates. So let us know the name, and if it suits all of us, then everybody will support the consensus candidate. If it's a secular fabric and all this, if it is not consensus, then our committee will sit together again and they will decide. जब अटल बिहारी वाजपेयी जी प्रधानमंत्री थे तो उन्होंने भी बातचीत किया था। ऑपोजिशन का साथ गवर्नमेंट का बातचीत होता ही होता है। एक कंसेंसुअल एक्सेप्टेबल कैंडिडेट अगर नहीं होगा तो हम लोगों ने तय किया कि विपक्ष की तरफ से हम ऐसे व्यक्ति को राष्ट्रपति पद के लिए खड़ा करेंगे और सामूहिक तरीके से पूरा विपक्ष उस कैंडिडेट को जितवाने की कोशिश करेंगे। এই পরিস্থিতিতে মোদী সরকার রাষ্ট্রপতি পদে কার নাম প্রস্তাব করে সেদিকেই নজর সবার। সংখ্যার নিরিখে পিছিয়ে থাকা বিরোধীরাও সেদিকেই তাকিয়ে আছে। তাই এদিনও কোনো নির্দিষ্ট নাম নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে সূত্রের খবর। ঘোর মোদী বিরোধী অথচ সোনিয়া গান্ধীর মঞ্চে নেই এমন একজনকেই খুঁজে পাওয়া গিয়েছে এদিন, তিনি অরবিন্দ কেজরিওয়াল। যদিও তার অনুপস্থিতিতে কেউ অবাক না হলেও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে নীতিশ কুমারের অনুপস্থিতিতে। শরদ যাদবকে পাঠালেও নীতিশ নিজে হাজির হননি। আর এই অবস্থাতেই শোনা যাচ্ছে শুক্রবার সোনিয়া গান্ধীর আমন্ত্রণে হাজির না থাকলেও শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন একদা বিজেপি সঙ্গী নীতিশ। মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দিল্লি আসছেন তিনি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি লালুর সঙ্গে মনোমালিন্যের জেরে ফের বিজেপির দিকে ঝুঁকতে পারেন নীতিশ? सोनिया गांधी से तो नीतीश कुमार 20 अप्रैल को ही मिल चुके, उसके बाद भी मिल चुके। शरद जी ऑथराइज थे जेडीयू की तरफ से कोई भी निर्णय लेने के लिए, और उनका सारा निर्णय जेडीयू को मान्य है। और नीतीश जी के प्रायर एंगेजमेंट के कारण वो आज नहीं जा सके, ये सोनिया जी को पता था। इसमें देयर इज नथिंग टू रीड इन बिटवीन द लाइन्स। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিনের বৈঠকে সোনিয়া গান্ধীর ঠিক পাশে বসেছিলেন লালু। এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি হবে? সরকার বিরোধী ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে নাকি লড়াই অনিবার্য? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ড স্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এবং এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ।